আজ ভিডিও শুরু করার আগে সবাইকে ঈদ মোবারক জানাই। আজকে ঈদ মোবারকটা তখনই সাকসেসফুল হবে সত্যিকারের, যখন আমরা আমাদের দারিদ্রতা যেটা রয়েছে, যা অর্থ কষ্ট যেটা আছে, সেটাকে ভেঙে বেরোতে পারবো। সেই ব্যারিয়ারটাকে ভেঙে আমরা এগিয়ে যেতে পারবো ভবিষ্যতের দিকে, যেখানে আমাদের অনেক সুযোগ রয়েছে। আর্থিক আর্থিক যতক্ষণ পর্যন্ত স্বাধীনতা না আসছে, ফাইন্যান্সিয়াল ফ্রিডম না আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু আটকে যাব, থেমে যাব। অনেক জুড়ে অনেকভাবে তোমরা বোঝানোর চেষ্টা করবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলে কিছু নেই, কিন্তু আমি বলছি ফাইন্যান্সিয়াল ফ্রিডম সব সময় আছে। এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম কথার অর্থ হচ্ছে এই 10টা-5টার ডিউটি, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খাটনি, এগুলো যে খাটনি করছে সেই তার সাবজেক্ট নয়, সে বিষয় তার নয়, তবুও সে করে চলেছে। কারণ একটা টাইম পরে তখন সে এসব কিছু ছেড়ে নিজের কাজ করবে, নিজের আনন্দের কাজ, যেটার মাধ্যমে নিজে খুশি হবে, সেটাই হচ্ছে স্বাধীনতা। আমরা সেই দিকে এগোবো। আজকের ইন্টারেস্টিং ভিডিওতে মার্কেট ক্র্যাশ নিয়ে কথা বলেছি, সেখানে ডিটেলস বলেছি। আমার নতুন প্ল্যাটফর্ম সেখানে নিয়ে কথা বলেছি, সেখানে দারুণভাবে এগোচ্ছে। সেখানে আগামী দিনের দুর্দান্ত ভিডিওগুলো আনতে চলেছি, যেগুলো এখানে বলা সম্ভব হচ্ছে না। 10 এফএম সেক্টর নিয়ে মাল্টিব্যাগার খুব শিগগিরই আজকালের মধ্যে কিন্তু সেই ভিডিওটা আনছি, তুমি দেখো কেমন লাগে। অনেক বড় বড় অ্যানালিস্ট বলছে মার্কেট কিন্তু ক্র্যাশ হতে চলেছে। এই যে ক্র্যাশ হতে চলেছে, সেটা ইন্ডিয়ান মার্কেট না ওয়ার্ল্ড মার্কেট, সেটা একটা বড় প্রশ্ন চিহ্ন। কেন ক্র্যাশ হতে চলেছে সেটা একটা বড় প্রশ্ন চিহ্ন, এবং আমাদের সেক্ষেত্রে কি করা উচিত সেটা একটা বড় প্রশ্ন চিহ্ন। এই সমস্ত বলার আগে আমি টেক ইনভেস্টর পক্ষ থেকে সবাই স্বাগত জানাচ্ছি। নতুনরা সাবস্ক্রাইব করে, পুরনো অজস্র লাইক করুন মুগ্ধ করে। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে নতুন যে প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানানো হয়েছে, অজস্র অসংখ্য লোক, অজস্র আমার বন্ধুরা, তারা প্রচুর সাবস্ক্রাইব করেছে। একদিনের মধ্যে কয়েকশো জন সাবস্ক্রাইব করে ফেলেছে। তার থেকে বড় ঘটনা সেটা হচ্ছে এখানে যে প্রবলেমটা দাঁড়াচ্ছিল সেটা হচ্ছে অ্যানালিসিস করতে, স্টকগুলো নিয়ে বক্তব্য রাখতে। যে কথাটা বলছি, আজকে রিসার্চ লেভেলে যে কাজটা করতে চলেছে, সেই কাজটা হচ্ছে 10টা এফএম সেক্টরের স্মল ক্যাপকে নিয়ে আলোচনা করব, যারা ফিউচারে মাল্টিব্যাগার সম্ভাবনা প্রচুর রয়েছে। এবং এই মুহূর্তে ইনভেস্ট করার কেন বলছি, দিস ইজ আ ভেরি গুড অপরচুনিটি, বিকজ অলরেডি এফএম সেক্টর এই দাঁড়িয়ে রয়েছে 42.5 আর মিডিয়ান হচ্ছে 45.6। দ্যাট মিনস ভ্যালুয়েশন দিক থেকে সুপার। নট অনলি দ্যাট, প্রাইস টু বুক ভ্যালু যদি দেখি এই মুহূর্তে যথার্থতা যেটা থেকে বোঝা যায়, সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে 10.3 হচ্ছে এফএমসি সেক্টরের, আর আমাদের যে মিডিয়ান অফ পিবি দাঁড়িয়েছে 11.3। দ্যাট মিনস অ্যানাদার ভেরি গুড ইন্টারেস্টিং অপরচুনিটি। তাহলে এখন এই মুহূর্তে 10খানা স্টককে নিয়ে আলোচনা করার ব্যাপার হচ্ছে, ওইখানে কাজ করছি। তার মধ্যে মুক্কা প্রোটিন রয়েছে, পরাগ মিল্ক রয়েছে, প্রতাপ স্ন্যাক্স রয়েছে, এডিএফ ফুডস রয়েছে, গোপাল স্ন্যাক্স রয়েছে, হেরিটেজ ফুড রয়েছে, এইচএনডি ফুডস রয়েছে মানে হিন্দুস্তান ফুডস রয়েছে, মিসেস বেক্টর রয়েছে, এলটি ফুড রয়েছে এবং বিকাজি রয়েছে। 10খানা স্টকের মধ্যে তোমরা জানো আমি কিভাবে অ্যানালিসিস করার চেষ্টা করি। পুরো বোর্ডে একদম পি রেস থেকে শুরু করে রিটার্ন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড, প্রমোটার, কি কি সেলস গ্রোথ 5 বছর 3 বছর কোথা থেকে কি হতে পারে, তাদের মধ্যে কম্পারেটিভ অ্যানালিসিস, এবং এইগুলো থেকে আলটিমেট আউটকাম। অ্যান্ড সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে কোন স্টকটা আমাদের একটা মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে, যে রিটার্নের জন্য, যে কারণের জন্য আজকে এখানে প্রত্যেকের আশা। তো এইগুলো জানার জন্য সবাই মিলে, যে যতজন আছো আমার সব বন্ধুরা, সাবস্ক্রাইব করে দেখতে পারো। ওই প্ল্যাটফর্মে কিন্তু এগুলো বলতে পারছি, যেগুলো এখানে বলতে পারছি না। অলরেডি 80 ভিডিওস অলরেডি ডিলিটেড। তো চলো আসা যাক ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে, যে সেটা হচ্ছে এখন মার্কেট ক্র্যাশ হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে। তো সেটা নিয়ে একটু বলার ব্যাপার হয়েছে। মার্কেট ক্র্যাশ বলতে কোথায় দাঁড়িয়ে রয়েছে, মার্কেট কতটা পড়লে ক্র্যাশ বলবো এবং কেন। প্রথম ঘটনা, মার্কেট এখন যে সিচুয়েশন রয়েছে বা নিফটি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে, সেখানে কিন্তু এমন কতগুলো প্যারামিটার জেনারেট করে দিচ্ছে আমাদেরকে, যেরকম একটা ভ্যালুয়েশন। সেকেন্ড প্যারামিটার কি, সেটা হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর। থার্ড কি, থার্ড আমরা দেখবো আমাদের আর্নিং গ্রোথ কেমন রয়েছে। ফোর্থ আমরা কি দেখবো, ফোর্থ দেখবো জিও পলিটিক্যাল সিচুয়েশন, এবং সেখানে ট্রেড, এই ধরনের যে ধরনের ডেফিসিট বা ট্রেডের রিলেটেড ওয়্যার, এগুলো একটা ইম্প্যাক্ট ফেলছে, সেইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট রাখছে, সেগুলোর গুরুত্ব রয়েছে বিরাটভাবে। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে আজকের এই ভিডিওটা রয়েছে। ভিডিও শুরু হলো। এই ফার্স্ট ঘটনা সেটা হচ্ছে আমরা জানি হচ্ছে ভ্যালুয়েশন। মার্কেট কিন্তু এখন খুব সুন্দর ভ্যালুয়েশন রয়েছে, ভ্যালুয়েশন নিয়ে কোনো প্রশ্ন নেই। অর্থাৎ ইনভেস্টমেন্ট করার জন্য একটা প্রকৃষ্ট সময়, অর্থাৎ মোটামুটি 22 থেকে 21,000-এর রেঞ্জ যতক্ষণ থাকছে এই মুহূর্তে আর্নিং গ্রোথ অনুযায়ী কিন্তু এটা বারবারই বলছে ভ্যালুয়েশন পারফেক্ট। কিন্তু সেকেন্ড প্রশ্ন আসছে, সেটা হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তাদের বিশ্বাস কতটা। আমরা লাস্ট ইয়ারে দেখলাম কিন্তু এফআইআই কিছুটা সেল করেছে, অর্থাৎ একটা সময় ছিল প্রচুর সেল করছিল, তারপরে একটা পজিটিভিটি দেখলাম, কিছুদিনের মধ্যে $2 বিলিয়ন মতো ওরা কিন্তু ইনভেস্ট করলো, একটা ভাবা করছিল খুব দারুণ ভাবে। আবার দেখতে পাচ্ছি মার্কেট সেন্টিমেন্ট অনুযায়ী ইনভেস্টারদের সেন্টিমেন্টও কিন্তু চেঞ্জ হচ্ছে। এই যে ইনভেস্টার, অর্থাৎ আমি ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের কথা বলছি, তারা এই মুহূর্তে তাদের যে নেগেটিভিটি গুলো রাখছে, সেরকম হচ্ছে রুপি,
রুপি কিন্তু এখনো সেই সুন্দর পজিটিভ জায়গায় যেতে পারেনি। সেকেন্ড ওয়ান হচ্ছে এই যে ট্রেডের মাধ্যমে ট্যারিফ চার্জ করা, ট্যাক্স গুলো চার্জ করা, এগুলো আমাদের ইন্ডিয়ান ইকোনমি তথা ওয়ার্ল্ডের ক্ষেত্রে একটা বড় ইম্প্যাক্ট ফেলতে পারে। তো সেই জন্য সেইগুলো লক্ষ্য করে কিন্তু ফরেন বিশ্বাসযোগ্যতাটা, সেন্টিমেন্টটা অনেকটাই পতন ঘটেছে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট পয়েন্ট কি, Q4 এর রেজাল্ট গুলো, নেক্সট যে রেজাল্ট গুলো আসছে সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সময় যে রেজাল্টটা আসছে নেক্সট ডে। সুতরাং এই রেজাল্ট গুলো দেখে কিন্তু ইনভেস্টরদের বিশ্বাস কতটা বাড়বে কমবে সেটাও দাঁড়িয়ে রয়েছে। নেক্সট যদি একটা পরের পয়েন্ট বলি, সেটা হচ্ছে কিন্তু মিস্টার ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প, ওনার একটার পর একটা ট্রেড পলিসি গুলো নিয়ে আসা এবং ট্যারিফ গুলো একটা হিউজ ভাবে কিন্তু নেগেটিভিটি তৈরি করে দিচ্ছে আমাদেরকে, সেটা কিন্তু দেখবার ব্যাপার রয়েছে। যদি দেখো এই মুহূর্তে একটার পর একটা, প্রেজেন্ট লাস্ট খবর পেলাম অটোর উপর ট্যারিফ দিয়েছে 25%। অটো ট্যারিফ কিন্তু আলটিমেটলি ইম্প্যাক্ট পড়ে যাবে কিন্তু ওয়ার্ল্ড মার্কেটের ক্ষেত্রে। এটা কিন্তু শুধু ইন্ডিয়া নয়, ইন্ডিয়া একটা সাবসেট অফ ওয়ার্ল্ড মার্কেট, দ্যাট ইজ ফাইন, দ্যাট ইজ ট্রু। অর্থাৎ ওয়ার্ল্ড মার্কেটে কিছু হ্যাম্পার হলে তার ইম্প্যাক্ট পড়বে ইন্ডিয়ান মার্কেটে, দ্যাট ইজ ট্রু। কিন্তু প্রশ্ন চিহ্ন থেকে যায় একটা, যে ওয়ার্ল্ড মার্কেট ইউনিয়ন অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নে কি ইম্প্যাক্ট পড়তে চলেছে, ইউএসএ বাদ দিয়ে বাকিদের ক্ষেত্রে ইম্প্যাক্ট কি পড়ছে, ইউএস এর ক্ষেত্রে ইম্প্যাক্ট কি পড়ছে, সেগুলো কিন্তু ভীষণ জরুরি। দেখে নি ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে এই মুহূর্তে অটোর উপরে 25% ট্যারিফ চার্জ করার ফলে যে অটোগুলো ওদের দেশে পৌঁছতো আমেরিকাতে, এবং সেখানে যে এর একটা বড় মাপের আমাদের রপ্তানি কেন্দ্রবিন্দু ছিল আমেরিকা, এবং সেখান থেকে বড় আমরা একটা কিন্তু মানে প্রফিট জেনারেট করতো, তার একটা অংশ কিন্তু আমরা অ্যাজ এ ইনভেস্টর পেতাম। এখন মুশকিলটা হয়ে গেছে, সেই রেভিনিউটা কিন্তু আটকে গেছে, এবং ওখানে যখন $100 একটা পার্টিকুলার কার যখন ওদের ওখানে বিক্রি হবে 125 টাকায়, তখন ওখান থেকে ক্রেতা এত দাম দিয়ে এরকম কেনার সংখ্যা খুব কম। মানে আলটিমেটলি রিফান্ড করাতে হবে, রিটার্ন করাতে হবে প্রচুর প্রোডাক্ট, এগুলো থেকে যাবে ইন্ডিয়াতে। এবারে সেগুলো কিন্তু বিক্রি না হওয়ার জন্য কোম্পানিগুলোর প্রচুর লস হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে সেই পয়েন্ট হিসেব করলে অলরেডি টাটা মোটরস আমাদের দেখেছি অনেকটা কারেক্টেড হতে, সুতরাং এইটা একটু ভাবতে হবে। সেকেন্ড যেটা আরেকটা 2রা এপ্রিলে যে আমাদের রিসিপ্রোকাল ট্যাক্স, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং এটাকে অনেকে বলছে মার্কেট ক্র্যাশ হওয়ার সম্ভাবনাকে অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে, কারণ সেম ট্যাক্স ওরা চার্জ করবে। যদি এটা হয়ে থাকে তাহলে পর কিন্তু আরো বড় মাপের একটা পরিবর্তন আসতে পারে। তাহলে সেটা একটু বোঝা গেল। এবার আসছি গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে। এর সঙ্গে সঙ্গে ফার্মা সেক্টরেও কিন্তু বেশ কিছু ট্যারিফ চার্জ করেছে, এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি এইটাকে কাজে লাগানো হয় তাহলে কিন্তু ফার্মা সেক্টরে বেশ কিছু স্টক, মানে আমি যেটা আইডেন্টিফাই করছি, সিপলা কিন্তু বিদেশের মাটিতে, বিশেষ করে ইউএস এফডিএ পেয়ে ওখানে মাটিতে প্রচুর পরিমাণে কাজ করছে, এবং ওখানে ওদের বড় সেন্টার রয়েছে, সেখান থেকে ওরা ডিস্ট্রিবিউশন হয় প্রচুর। ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান ডক্টর রেড্ডি, এরাও কিন্তু আমেরিকার উপর প্রচুর ভাবে ডিপেন্ডেন্ট, এই দুটো স্টক স্পেশালি। এছাড়াও ছোট বড় যত ফার্মা সেক্টর, কারণ ফার্মা সেক্টরে আবার আরেকটা করে ট্যারিফ চাপাতে চলেছে। আমি বোঝা যাচ্ছে না, এটা বুঝতে খুব অসুবিধা হচ্ছে যে আলটিমেটলি উনি কি চাইছেন। মানে আমি যদি আমেরিকার পয়েন্ট, বাকি পয়েন্টগুলোকে বাদ দিলাম, ধরলাম বিশ্বকে নিয়ে মাথা ঘামাবো না, আমি শুধু কনসেন্ট্রেট করবো আমেরিকার দিকে, তাহলে আমেরিকার যদি ইকোনমিটাকে দেখি সেখানে দেখবো সেখানেও নেগেটিভিটি হয়ে গেছে। কেন নেগেটিভিটি হচ্ছে? সবকিছু তো সব দেশ তৈরি করে না, এবং সেটা সম্ভব না। আজকে ওদের দেশে ফার্মা সেক্টর, আমি যদি ধরে নিই শুধু কনসেন্ট্রেট করে ফার্মার দিকে, তাহলে এত উন্নত নয়। ওরা চায়না থেকে প্রচুর প্রোডাক্ট নিচ্ছে, এবং শুধু ইন্ডিয়া থেকে বেশ কিছু প্রোডাক্ট আসছে, ওরা সেগুলোকে নিচ্ছে। আর যদি সেসব দরজা বন্ধ করে দেওয়া হয়, ট্যারিফ চার্জ করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় বাইরের গুলো, আলটিমেটলি তো ভিতরে একটা চাহিদা যোগানের একটা অসামঞ্জস্য দেখা যাবে। অর্থাৎ চাহিদা বেড়ে যাচ্ছে, যোগান কম। এটা কি তৈরি করবে? ইনফ্লেশন তৈরি করবে। ভিতরে যে অসাধু ব্যবসায়ীরা আছে তারা কি করবে? দাম বাড়িয়ে দেবে। যে কারের দাম $100 ছিল, বাইরে থেকে আসতো 125 করে দিয়েছে। যারা ইউএস এর যে অটো ডিলার, অটো মেকার আছে, তারা কিন্তু 125 করে দিল, দাম বাড়ে $25 প্রফিট করবে ওরা। তাহলে এইরকম অবস্থা সৃষ্টি করছে। তো এইখানে এইরকম সিচুয়েশনে দাঁড়িয়ে থেকে আলটিমেটলি এই আমেরিকার ইকোনমি ক্ষেত্রেও কিন্তু ভালো হবে না। প্রেজেন্টলি যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে ইনফ্লেশন, একটা বিরাট বড় ভয় কিন্তু রয়ে গেছে। যদি একটু মার্কেট অ্যানালিসিস করা ছোট করে দেখো, ডো জোন্স পতন ঘটেছে, শুধু ডো জোন্স না, ন্যাসড্যাক কম্পোজিট পতন ঘটেছে, অ্যামাজন পতন ঘটেছে, টেসলা বিশালভাবে ডাউন হয়ে গেছে। টেসলার কিন্তু আরেক কাণ্ড ঘটেছে, এলন মাস্কের নেতৃত্বে যে সিচুয়েশন তৈরি হয়েছে, সেখানে তারা যেটাকে বলছে ডিওজি, হ্যাঁ, এখানে গভর্নমেন্ট এক্সপেন্স গুলো কমানোর জন্য স্পেশাল টিম, এবং তার মানে প্রধান হিসেবে রয়ে গেছে এলন মাস্ক। এবারে সেখান থেকে ওদের টার্গেট
$1 ট্রিলিয়ন মোটামুটি কমিয়ে আনা জায়গাটাকে। এটা করার জন্য ওদেরকে প্রচুর এমপ্লয়িকে কিন্তু আউট করতে হচ্ছে, বিভিন্ন রকম ড্রাস্টিক্যাল অ্যাকশন নিতে হচ্ছে, যেগুলো কতটুকু খরচ কমাবে জানি না, আলটিমেটলি ভিতরে ওদের একটা বিরাট হেজিটেশন তৈরি করছে। আমেরিকার ভিতরেই নিজেদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হচ্ছে, এবং যেটা ওরা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে সেখানে বলছে এলন মাস্ককে আমরা ইলেক্টেড করিনি, আমরা ইলেক্টেড করেছি আমাদেরকে। তাহলে ইলন মাস্ক কেন এ ব্যাপারে মাথা ঘামাচ্ছে? শুধু এখানে সীমাবদ্ধ নয়, প্রচুর আমরা এটাও দেখেছি প্রচুর পরিমাণে কিন্তু এই সমস্ত টেসলা যে গাড়িগুলো সেগুলো পোড়ানো শুরু করেছে, ভাঙচুর শুরু করেছে, বিক্রি করতে বলে দিচ্ছে, সেগুলো সেল কমে গেছে। ইনভেস্টার যারা রয়েছে টেসলা কোম্পানি তারা রীতিমতো ক্ষুব্ধ এবং বলছে যে ইমিডিয়েট আপনি ব্যবস্থা গ্রহণ করুন, আপনি কোন দিকে নজর দিচ্ছেন? আপনার নজরটা মনে হচ্ছে পলিটিক্যাল ব্যাপারে বেশি, ইনভেস্টমেন্ট ব্যাপারে কম, আমাদের ইনভেস্টমেন্ট রিটার্ন কমে যাচ্ছে, হয় এদিকে নজর দিন, নাহলে টোটালি পলিটিক্যাল জায়গায় চলে যান। তো ন্যাচারালি মিস্টার ইলন মাস্ক যেটা করেছেন সেটা হচ্ছে খুব শিগগিরই উনি $1 ট্রিলিয়ন মোটামুটি টার্গেটটাকে রেখে উনি কিন্তু এখান থেকে বেরিয়ে আসছেন, এবং বেরিয়ে আসার কথা হয়তো মে জুন মাস নাগাদ উনি ছেড়ে দিচ্ছেন এই ডিওজি পোস্টটা। তাহলে বোঝা গেল এই ব্যাপারগুলো মানে এমনই এজিটেশন তৈরি হচ্ছে। এতগুলো কথা বলার মূল বক্তব্য হচ্ছে ওদের দেশেও কিন্তু শান্তিতে নেই, স্বস্তিতে নেই, ওদেরও খুব টেনশনের মধ্যে রয়েছে, ওদেরও ইনফ্লেশনটা রীতিমতো শুরু করেছে, এবং যেটা বক্তব্য আবার ফেড কিন্তু রেট কাট করতে চলেছে, এবং রেট কাট আরো দুটো হবে, মানে এতটাই ওদের সিচুয়েশন। ফাইনাল জায়গাতে, অর্থাৎ এখন কি মার্কেট ক্র্যাশ হতে চলেছে, মার্কেট কারেকশন হতে চলেছে, কি করা উচিত? দেখো, প্রথম ঘটনা সেটা বলে রাখা দরকার যে এখন একটা অপরচুনিটি আরো বেটার ভাবে শুরু হচ্ছে। মার্কেট ক্র্যাশ করার মতো সিচুয়েশন নয়। ওয়ার্ল্ড ইকোনমি তুলনায় ইন্ডিয়ান ইকোনমি মোর পাওয়ারফুল, মোর স্ট্রঙ্গার। নট অনলি দ্যাট, ইনফ্লেশন রেট আমরা যখন লাস্ট পারে আমরা দেখে নিয়েছি বা বিগত কয়েকবার স্টাডি করে দেখা গেছে, সেটা হচ্ছে কিন্তু ইন্ডিয়ান ইকোনমি খুব স্ট্রঙ্গার সিচুয়েশন রয়েছে। এত সহজে ইনফ্লেশনে পড়বে না বা এত সহজে ঝাড় খাওয়ার ব্যাপার নয়। যে প্রোডাক্টগুলো বাইরের দেশে পাঠাচ্ছিল, বিশেষ করে আমেরিকাতে, সেগুলো দরজা বন্ধ হচ্ছে ঠিকই, কিন্তু অল্টারনেটিভ ওয়ে গুলো কিন্তু ওপেন হচ্ছে, এবং সঙ্গে সঙ্গে আমাদের দেশ শুধু যদি আমাদের নিজস্ব জায়গায় যদি আমরা ডিমান্ডটা বাড়াতে পারি, ডোমেস্টিক ডিমান্ড যদি আমরা বাড়াতে পারি, আলটিমেট তার ইম্প্যাক্ট কিন্তু ভবিষ্যতে বহুগুণ বাড়বে। এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জানেন, এবং সেই মতো লাস্ট বাজেটে আমরা দেখেছি লং টার্ম একটা কিছু ইনভেস্টমেন্ট করছে ওনারা, সেগুলো কিন্তু রেলে বেশি করেনি, ডিফেন্সে বিশাল কিছু করেনি। যেটা করেছে সেটা হচ্ছে কনসেন্ট্রেট করেছে কি এমএসএমই সেক্টরকে পাওয়ারফুল করার জন্য। ওনারা জানতেন, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জানতেন এমএস সেক্টরকে ভীষণভাবে বুস্ট করা দরকার, কারণ ভবিষ্যৎ কিন্তু এদের। সুতরাং সেই মতো করে কাজ করেছে, এবং আগামী দিনে নট অনলি দ্যাট আমাদের ডোমেস্টিক ডিমান্ড আরো বাড়াচ্ছে, ইনকাম ট্যাক্স ছাড় দিচ্ছে, 12,75,000 পর্যন্ত কোনো ট্যাক্স চার্জ করছে না। অর্থাৎ এই যে বিশাল মাপের একটা কনজামশনটা রয়ে গেল, এই যে জিনিসগুলো কিন্তু মানুষের, যাকে বলা হয় সাইকোলজি, হিউম্যান সাইকোলজি, মাইনে বাড়লেই কিন্তু মানুষ সঞ্চয় করে না। মাইনে বাড়লে একটা অংশ সঞ্চয় বাড়ে ঠিকই, কিন্তু ম্যাক্সিমাম অংশ খরচ করে। তো খরচের পরিমাণ তোমরা কিছু মাসের মধ্যে দেখতে পারবে কতখানি বাড়তে যাচ্ছে, আর সেই সব খরচগুলো কিন্তু কোথায় করবে? ফার্স্ট খরচ এফএমসিজি সেক্টরে। এই কারণে এফএমসি সেক্টরটাকে এখন এই মুহূর্তে ধরার সবচেয়ে ভালো সুযোগ। যে কোনো স্টক ধরলে হবে? একদমই না। কোন স্টকটা ভালো? 10খানা স্টকের কথা বলেছি, 10টা স্টককে নিয়ে রীতিমতো অ্যানালাইসিস করার চেষ্টা করেছি, এবং প্রতিদিন খাটার চেষ্টা করছি সেইখানে যেখানে নিজেকে প্রমাণ করার জায়গা রয়েছে, সেইখানে আরো বেটার ভাবে কাজ করছি এবং সিনসিয়ারলি কাজ করছি। তোমরা আমার বন্ধুরা, আপনারা যারা আমার বন্ধুরা যারা রয়েছেন এখানে, চেষ্টা করবেন যদি সম্ভব হয় একবার দেখে নেওয়া, দেখলে কোনো ক্ষতি নেই। বা সেখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে রিমুভ হয়ে ব্যাপারটা নেই, এভাবে নির্দয়ে রিমুভ করার কোন জায়গা সেখানে নেই। সেখানে গিয়ে একটু উকি মেরে দেখতে পারেন যে কেমন হচ্ছে। সাবস্ক্রাইব নাইবা করলেন, ফলো নাইবা করলেন, গিয়ে দেখে নিলেন যে আদৌ কি হচ্ছে, কাজগুলো কিভাবে চেষ্টা করছি। সেখানে দেখা হচ্ছে আবার কয়েকদিন পরে, কারণ টোটাল কনসেন্ট্রেশন এখন পুরোপুরি রয়ে গেছে আমার ওইখানে, ওই প্ল্যাটফর্মে, এবং চেষ্টা করছি একটু একটু করে করে শেখার, বোঝার, জানার। চলো, শেখাটা হচ্ছে প্রতিদিনকার জিনিস। আজকে সবাইকে আবার অনেক শুভেচ্ছা জানাই, যখন ঈদ মোবারক জানাই প্রত্যেক ভাইদের যারা রয়েছে, তাদেরকে আরো ইমপ্রুভ করতে আমাদেরকে প্রতিদিনকার মতো ইমপ্রুভমেন্ট দরকার। এটা না হলে কিন্তু আমরা থেমে যাব, বসে যাব, আটকে যাব। এটা সবাই জানে, ইউটিউবও জানে বোধহয়, সেই কারণের জন্য আমাকে এই রাস্তাটা দেখিয়েছে। চলো, ঠিক আছে।